আমি ফারজানা রূপা, ৭১ জার্নালে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন খবর নিয়ে অনুষ্ঠানে আমরা কথা বলি, জানিয়ে দিই খবরের নানান ধরনের বিশ্লেষণ। প্রতি মুহূর্তে যে সকল খবর তৈরি হয়, সারাদিন গণমাধ্যমে যে সকল খবরের শিরোনাম আপনারা দেখেন, খবরের গভীরতা জানেন, সেই সকল খবর নিয়ে আমরা কথা বলি। এখানে জানিয়ে দেবার চেষ্টা করি তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া খবরগুলো এবং খবরের আপডেটগুলো যুক্ত করি খবরের সাথে সংযুক্ত মানুষদের, তাদের প্রতিক্রিয়া, মন্তব্য এবং সবশেষ আপডেট তারা আমাদের সরাসরি জানান এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে। আজ আমাদের সাথে খবরের এই আলোচনায় যুক্ত আছেন ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদের দুজনকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আজকে একটি অন্যরকম খবর আমাদের নজরে এসেছে। অনূর্ধ্ব 16 জাতীয় দলের নারী ফুটবলারদের নিয়ে গত 2 দিন ধরে গণমাধ্যমে নানান আলোচনা চলছে এবং তাদের অর্জন এবং তারপরে তাদের প্রাপ্তি গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে। তাদেরই একজন তাসলিমা, যিনি এই ফুটবলার, তার বাবাকে লাঞ্ছিত করা হয়েছে, একেবারে তুচ্ছ কারণে লাঞ্ছিত করবার ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষের খেলায় যোগদান নাকি ঢাকার একটি সংবর্ধনায় যোগদান, এটি নিয়েই সূত্রপাত এবং ঘটনা বহুদূর গড়িয়েছে। সেই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিবেদনটি দেখে নিয়ে আমরা ফিরতে চাই আলোচনায়। এএফসি অনূর্ধ্ব 16 মেয়েদের ফুটবল বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। খুলে গিয়েছে সামনের বছর এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার দরজা। এই সাফল্যে দেশ কাটার আগে লাঞ্ছিত হয়েছেন 16 না পেরুনা দলের ফুটবলার তাসলিমার বাবা। লাঞ্ছিত করেন কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জুবেদ তালুকদার। বুধবার স্কুলে এক সভায় ঈদের পরে ঢাকার সংবর্ধনায় যেতে মানা করে স্কুলের 9 ফুটবলারকে স্কুল টিমে খেলতে চাপ দেয় জুবেদ তালুকদার। বিষয়টা মানতে পারেননি অভিভাবক ও খেলোয়াড়রা। ক্ষিপ্ত হয়ে ওই সভাতেই সবাইকে গালিগালাজ করেন জুবেদ। চলে কথা কাটাকাটিও। এই ঘটনার জের ধরেই ওই দিন রাতে কলসিন্দুর বাজার মহিলা মার্কেটে জুবেদ তালুকদার ও তার সহযোগীরা তাসলিমার বাবাকে মারধর করে, দেয় হত্যার হুমকি। এই অপরাধের কারণেই অবশেষে বরখাস্ত জুবেদ তালুকদার। না স্যার, এটা বাড়াবাড়ি করে আর লাভ নাই তো স্যার, করলে তো স্যার আমরাই ক্ষতি। শাসন করছে, শাস্তি দিচ্ছে, আর কিছু চাই না। এটা তেমন আমরা সন্তুষ্ট। আমি যদি খেলাধুলা না করতাম তাহলে আজকে আমার বাবা এই পরিস্থিতিতে থাকতে হতো না। এই খেলাধুলা করতে দেখি আর কি আমার বাবা এত মানুষের সামনে আমার বাবাকে মারছে। হয়তো বা একটা যদি আগে থাকতো আর একটা পিছিয়ে থাকতো হয়তো খেলতে পারতাম, কিন্তু দুটাই একই দিনে একই তারিখে, দুটাই 16 তারিখে, তা আমরা কোনটাতে যাবো? উপল নন্দী, ৭১। সহকর্মী ফাহিম আহমেদও যুক্ত হবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি তাসলিমাকেও যুক্ত করবার জন্য এই আলোচনায়। কি মনে হচ্ছে ইলিয়াস খান, আমাদের চোখে পড়েছে যে এই যারা এত বড় সম্মান দেশের জন্য বয়ে এনেছে তাদেরকে পাবলিক বাসে পাঠানো হয়েছে এবং সেই বাসে তাদের নানান ধরনের লাঞ্ছনার ঘটনা ঘটেছে, কটূক্তি নানা ধরনের। খুব দুর্ভাগ্যজনক। তবে আমি সাধুবাদ জানাই যারা এই ডিসিশন নিয়েছে, যে মেয়েটির বাবাকে, যিনি যে শিক্ষক লাঞ্ছিত করেছে, তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভালো ডিসিশন এবং এইটা একটি দৃষ্টান্ত। আমি বলবো যে আগামী দিনে যারা দেশকে সামনের দিকে নিয়ে যায়, যারা দেশকে উচ্চতায় নিয়ে যায়, দেশের সুনাম বয়ে আনে, তাদের কোনো অভিভাবক বা তাদের সঙ্গে যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়, তার একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এটিকে আমি ধন্যবাদ জানাই। একই সঙ্গে যারা এত বড় একটি সাফল্য অর্জনের পরে বাংলাদেশের মিডিয়ায় কিন্তু ব্যাপক এসছে, অনেক পত্রিকার লিড রিপোর্ট হয়েছে যে তারা এত বড় সম্মান বয়ে এনেছে, তাদেরকে পাবলিক বাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং একজন দাবি করেছেন কর্মকর্তা ফুটবল ফেডারেশনে যে তাদেরকে তো মাইক্রো বাসে করে মহাখালী পর্যন্ত দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, আসলে দুর্ভাগ্যজনক। আমাদের দেশে একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল কিন্তু ফুটবল, এবং এই মেয়েরা কিন্তু আবার আমরা দেখছি যে খুব ভালো করছে। ছেলেরা হয়তো পারছে না। আমাদের প্রধানমন্ত্রী যদিও বলেছেন ওইদিন একটু উনি যে ছেলেরাও ভালো করবে, আমরা আশা করি, আমরাও আশা করি। শাহনাজ বেগম, এটা কি নারী বলেই এই সংকটটা তৈরি হচ্ছে? কারণ আমরা দেখি অন্যান্য যারা আমাদের খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, তাদের সাফল্যের পর আমরা নানান ধরনের আয়োজন দেখি, সংবর্ধনা দেখি, যত্ন আত্মীয় দেখি। তাসলিমা আছেন আমাদের সাথে টেলিফোনে। আপনার মন্তব্য জানবার আগে তাসলিমার কাছ থেকে শুনে নিতে চাই। সবশেষ আমরা গণমাধ্যমের বরাতেই জানতে পেরেছি যে তাসলিমার বাবা সবুজ মিয়ার নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তাসলিমা। সবশেষ কি অবস্থা আপনার পরিবারের এবং আপনার যারা সহ খেলোয়াড়, তারা সবাই কেমন আছেন? কি খবর আছে?
আমরা এখন সবাই আপাতত মনে করেন যে সত্যি সন্ধ্যা সময় নাকি বিচার হয়েছে, তো সেখানে শুনতে পাচ্ছি যে ওনাকে নাকি মানে অবসর সময়ের জন্য নাকি বরখাস্ত করা হয়েছে। তো আমি আসলে এরকমটা চাইনি যে ওনার চাকরিটা চলে যাক। এখন আপনার বাবার কি কোনো বা আপনার পরিবারের কোনো ধরনের নিরাপত্তাহীনতার বিষয় কি আছে? যে আপন মানে কথাটা শুনতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে। আমি জানতে চাচ্ছি আপনার বাবার বা আপনার পরিবার কোনোভাবে কি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? যে বলছিল আমার বাবাকে হুমকি দিচ্ছিল যে আমার বাবাকে মেরে ফেলবে আর কি, এরকম হুমকি দিছিল। তো এখনো এতটা ভয় আমার এখনো কাটে নাই। প্রশাসন থেকে কি কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার বাবার জন্য, আপনার পরিবারের জন্য? যদি আমাদের পরিবারের জন্য বা বাবার জন্য যদি নিরাপত্তা দেওয়া হতো তাহলে আর কি ভালো হতো আর কি। আপনি আমাদের বলবেন আরেকবার যে কি ঘটনাটি ঘটেছিল স্কুলে? মানে ঘটনা ঘটেছিল যে আমরা 6 তারিখে আসছি বিকালে, বিকেলে আসার পরে আমরা সবাই বলছি যে কালকে আমরা স্কুলে আসবো সবাই 10টা বাজে। তারপরে আমরা সবাই স্কুলে গেছি, একজন মানে আমরা 9 জন গেছিলাম, তো একজন আসে নাই, আমরা শুধু 8 জন গেছিলাম। তারপরে 8 জন যাওয়ার পরে ওই অফিস কক্ষে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে। ডেকে নেওয়ার পরে বলতেছে যে আমাদের মানে আমরা যে স্কুলে পড়ি ওই স্কুলে খেলা আর কি 16 তারিখে যেতে হবে। আমরা বললাম স্যার 16 তারিখে ওইখানে যেতে হবে, তা আমাদের তো আবার ঢাকা যেতে হবে, সম্বোধনা আছে এবং কি সাব টিমসের জন্য আমাদের যেতে হবে। বলতেছে যে এটা তো হবে না, তোমরা আমাদেরকে বলছো যে আমরা ময়মনসিংহ চ্যাম্পিয়ন হতাম, আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হতাম, তারপরে তোমরা খেলবা। আমরা বললাম তারপরে স্যার হ্যাঁ স্যার বলছি যে আমরা খেলবো। তো স্যার এখন আমরা শুনছি তারপরে যে 16 তারিখে নাকি আমাদের সম্বোধনা, স্যার আমরা ঢাকা যাবো না ইন্টার স্কুল খেলবো স্যার। তারপরে এবার অনেক কোয়েশ্চেন করছে, হঠাৎ করে আবার বলতেছে তোমাদের গার্জেন কোথায়। আমরা বললাম স্যার আমরা তো গার্জেনের কথা জানি যে গার্জেনে আসতে হবে। তারপরে ওই স্যারের ফোন দিচ্ছে আমাদের গার্জেনকে। তারপরে আমাদের গার্জেন গেছি স্কুলে, তারপরে গার্জেনের সামনে বসছে, আমরা পিছনে বসছি। তারপরে স্যার বলতেছে কি যে আপনাদের মেয়েদেরকে আপনারা নিয়ে যান, আমাদের আর কোনো দায়িত্ব রইল না। আপনাদের মেয়েরা খেলা যখন যাবে তখন কেউ ওরা একা যাবে নাকি আপনার সাথে যাবে না কিভাবে যাবে ওটা তাই দায়িত্ব আপনারা নেন, আমাদের উপর থেকে সবকিছু বাদ দেন, আপনারা সই করে আপনাদের মেয়েদেরকে আপনারা নিয়ে যান। এরকম কথা বলতেছে। এই যে স্কুলটা এখানে কি আপনারা খেলার স্কুল আপনাদের নাকি আপনারা নিয়মিত পড়াশোনা করেন সেই স্কুলে? নিয়মিত পড়াশোনা করবেন এবং আপনাদের খেলার জন্য নানান ধরনের সাপোর্ট হয়তো স্কুল থেকে আপনারা নিয়ে থাকেন, যেটা শুনে বুঝতে পারলাম হয়তো আপনাদের সাথে করে খেলতে নিয়ে যাওয়া এরকম। সরি আবার বলেন। আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে স্কুল থেকে খেলার জন্য আপনারা সাধারণত কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন যেটি তারা আর করবেন না বলে পরিবারকে জানিয়েছিলেন? যেমন আমরা প্রতি মাসে মাসে ফি দিতে হয়, কিন্তু আমাদের দিতে হয় না, সবকিছু আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে আর কি। আর যখন আমরা যদি একটা সমস্যা থাকে যদি বলি স্যার এই সমস্যা আছে আমার বাড়িতে যেতে হবে, আমাদেরকে ছুটি দিয়ে যাও বাড়িতে যাও, এরকম আর কি, মানে সবকিছুতে সাহায্য করে। তাসলিমা, শেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। এই মুহূর্তে আপনি যেহেতু আমাদের সাথে কথা বলছেন, আপনারা যে 10 জনের দলটি, আপনারা কি ধরনের সাহায্য সহযোগিতা পেলে পরে আপনাদের আগামী দিনে খেলতে সুবিধা হবে এবং এখন যে সংকট এটা আপনারা কাটাতে পারবেন, এখন যে সমস্যাটা হয়েছে এটি আর থাকবে না, আপনি বলতে পারেন আমাদের? মানে সমস্যা মনে করেন এখানে শেষ হলে তাহলে ভালো, কারণ আমি চাই না আমার জন্য একটা স্যারের চাকরি চলে যাক, ঠিক আছে পরিষ্কার। হয়তো আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমার ক্লাসমেট যারা আছে স্কুলে যারা পড়াশোনা করে ওরা আমার যদি রাস্তাঘাটে দেখে তাহলে বলবে এরকম কি করেছিল যে এরকম ভাবে একটা স্যারের চাকরি এভাবে তুই এভাবে নষ্ট করে দিলে, বা অনেক কিছু বলতে পারে আর কি। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ওনার চাকরিটা যাতে থাকে, ওনার চাকরিটা যাতে না যায় আর কি।
অনেক অনেক ধন্যবাদ তাসলিমা, এবং আপনার উদারতা নিশ্চয়ই শিক্ষণীয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শাহনাজ বেগম, আপনার কাছে ফিরবো, তার আগে সহকর্মী ফাহিম রহমান যুক্ত আছেন আমাদের সাথে। ফাহিমের কাছ থেকে আরেক দফা এই ঘটনাটি পরিষ্কার হয়ে আসতে চাই। ফাহিম, স্বাগত আপনাকে ৭১ জার্নালে। তাসলিমার কাছ থেকে আমরা শুনলাম, গণমাধ্যমের প্রতিবেদনটি আমরা দেখলাম, কেন নারী ফুটবলারদের সাথে এই আচরণ, আপনার বিশ্লেষণ কি বলে, এবং একই সাথে জানতে চাইবো যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা কিনা। রূপা, আসলে সত্যি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে দলটা অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে গেল, সেই দলের একজন ফুটবলারের সাথে এ ধরনের ঘটনা বা তার পরিবারের সদস্যদের সাথে এরকম ঘটনা, সেটা তো সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত। তবে সামগ্রিক পরিকল্পনার জায়গাটিতে এক ধরনের আমার মনে হয় যে সমস্যা রয়েছে। আজকে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় তিনি যখন কথা বলেছেন বাংলাদেশের ফুটবল নিয়ে, তখন তিনি বলেছেন যে এই মেয়েদের ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না, এবং তিনি জানেন না কারণ হচ্ছে যে এদেরকে নিয়ে কোনো পলিসি আসলে নেই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো পলিসি তাদেরকে নিয়ে নেই। এবং সামগ্রিক দেশের ফুটবলের যে চিত্র, যে হতাশার যে চিত্রটা, সেটাই তার কথায় আসলে ফুটে উঠেছে। এবং আমরা দেখেছি এর আগে যে অনূর্ধ্ব-16 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ছেলেরা কোথায় আছে, তারা কতটুকু ফুটবল খেলার সুযোগ পাচ্ছে, তাদেরকে আর তাদের খোঁজ খবর আসলে আর রাখা হয়নি। এবং এই ধরনের ঘটনা ঘটে যায়। আসলে আপনি যেটা বলছিলেন যে বিচ্ছিন্ন ঘটনা, হয়তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাফুফের নজরদারিতে পুরো টিমটা কেন থাকবে না, বাফুফের নজরদারিতে এই টিমের খেলোয়াড়রা কেন থাকবে না, সেটাই তো একটা বড় প্রশ্ন। কেন তাদেরকে লোকাল বাসে করে তাদের গ্রামে পৌঁছতে হবে, কেন একটা বাস বাফুফের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে না, সেটাই আসলে বড় প্রশ্ন। অথচ আবার ক্লাব ফুটবলে একজন ফুটবলার 60 থেকে 65 লাখ টাকা পান, আর সেই ছেলেরা যখন জাতীয় দলের খেলতে নামেন তখন তারা ভুটানের মতো দলকেও হারাতে পারছেন না। তো এটা একটা দুঃখজনক বাস্তবতা। অথচ যারা দেশকে সম্মান এনে দিচ্ছে তাদেরকে তাদের প্রাপ্তিটা ঠিকভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ বাফুফের যে নির্বাচন হলো সেখানে আমরা দেখলাম কাজী সালাউদ্দিন আহমেদ জয়ী হলেন, এবং অনেক রকমের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তার এই বিজয় অর্জিত হয়েছিল। সেই আকাঙ্ক্ষা কি ফুটবলে বাস্তবায়িত হচ্ছে, যারা তাকে ভোট দিয়ে বিজয়ী করলেন তাদের? আসলে প্রথমত হচ্ছে যে বাফুফেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার ভেতরে থেকেও বাফুফের চেষ্টা করছে কিছু কিছু করে বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এবং এই যে দলটা, সেই দলটাকে কিন্তু বাফুফে আসলে পরিচর্যা করার চেষ্টা করছে তো বটে। এই দলটা অনূর্ধ্ব-14 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে, তাজিকিস্তানে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বাফুফে তাদেরকে প্রায় লম্বা 3 মাস ধরে ট্রেনিং করিয়েছে। কিন্তু সীমাবদ্ধতার ভেতরে থেকে বাফুফে চেষ্টা করছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে অর্থাৎ আন্তর্জাতিক যে মানদণ্ড, সেই মানদণ্ডে আমরা পৌঁছতে পারছি না। আমি আপনাকে ছোট্ট একটা ছোট উদাহরণ যদি দেই, কিছুদিন আগে আমি ব্রাজিলে গিয়েছিলাম অলিম্পিক কভার করতে, এবং আমার বদ্ধমূল ধারণা ছিল যে নেইমার হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল সুপারস্টার এই মুহূর্তে, কিন্তু আমি গিয়ে দেখলাম যে সেখানে মার্তা, অর্থাৎ ব্রাজিলের নারী দলের যে ফুটবলার মার্তা, সে নেইমারের চেয়ে বহু 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 গুণ জনপ্রিয়। মার্তার ফ্যান ফলোয়ার নেইমারের চেয়ে অনেক বেশি, এবং এটা তাদের আসলে ফুটবল সংস্কৃতি গড়ে উঠেছে বলেই এই বিষয়টা সম্ভব হয়েছে। আমাদের দেশে আসলে ফুটবলের ওই সংস্কৃতিটা গড়ে না ওঠার কারণেই এরকম নানা রকমের ঘটনা আসলে ঘটে যায়। তারপরেও শেষমেশ দায় দায়িত্ব আসলে বাফুফের কাঁধেই পড়ে। পরিষ্কার। ফাহিম, আপনার মাধ্যমেই আমি আসলে সহকর্মী এবং আপনাকে অনুরোধ করব, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে সাফ ফুটবল গেমসে যে সকল ছেলে খেলোয়াড়রা জয়ী হয়ে আসলো, তারা কোথায় গেছে আমরা জানি না, বা আজকের নারীরা বা গত দিনে যে নারীরা খেলতেন তাদের আসলে ভবিষ্যৎ বা অতীত বর্তমান অবস্থান কোথায়, সেটি তো আসলে সাংবাদিকদেরই জানানোর কথা এবং তুলে আনবার কথা। সেই খবরটি আপনাদের মাধ্যমে জানতে চাই, এই আকাঙ্ক্ষা রেখে আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ ফাহিম রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য। শাহনাজ বেগম, আপনার কাছে যাওয়ার আগে বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে শুনবো অনেক বিষয়ে, অনেক প্রসঙ্গে কথা বলবো। তার আগে বিরতি, থাকুন ৭১ জার্নালে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের গাড়িও চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, বাড়ছে যানজট। শেষ কর্মদিবস শেষে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দীর্ঘ অপেক্ষা, চাপ বাড়ছে ট্রেনেও।
রাজধানীতে জমে ওঠেনি পশুর হাট, বেশি দাম হাঁকছেন বিক্রেতারা, ক্রেতারা ব্যস্ত যাচাইয়ে। দেশের সাক্ষরতার হার ৭১%, সবাই উদ্যোগ নিলে শতভাগ হবে দ্রুতই, বললেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে সুন্দরবনের শান্ত ও আলম বাহিনীর ১৪ জলদস্যুর আত্মসমর্পণ। স্বাগত আবারও, দেখছেন একাত্তর জার্নাল। আমাদের সাথে আছেন সাংবাদিক শাহনাজ বেগম, সাংবাদিক ইলিয়াস খান এবং আরো যুক্ত হবেন খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। প্রসঙ্গ হচ্ছে জঙ্গি অর্থায়নের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশের নাম। ৪১ দেশের সংগঠন এপিজি মূলত হচ্ছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং, এটি নিয়ে কাজ করে এবং এই তালিকা থেকে বাদ পড়া মানে বাংলাদেশের অর্থনীতির জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর। ইব্রাহিম খালেদের কাছ থেকে আমরা শুনবো। তার আগে শাহনাজ বেগম, বিরতির আগে যে প্রসঙ্গে আপনাকে থামিয়ে রেখে গিয়েছিলাম, ইব্রাহিম খালেদ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা ফিরবো আপনার কাছে। তার আগে শাহনাজ বেগমের কাছ থেকে অন্য একটি প্রসঙ্গে আমরা মন্তব্য জেনে নিতে চাই। নারী ফুটবলার বলে এই উপেক্ষা কিনা, আপনার এরকম মনে হয়েছে কিনা যে না হলে হয়তো অন্যরকম হতে পারতো নাকি? দুটো দিক আছে। একটি হচ্ছে যে যিনি খেলেছেন মানে খেলোয়াড়, সে একটা শিশু, আসলে তার বয়স হচ্ছে গিয়ে 14 কাছে। সে তার যে মানসিকতা, সে কিন্তু দেখেন পরিষ্কারভাবে একটা, আপনারা যখন ইন্টারভিউ করলেন, বিশেষ করে আপনি যখন প্রশ্ন করলেন, সে কিন্তু বলল যে আমাদের দায় দায়িত্ব আর নেবে না। তার মানে মেয়েরা যে মাইন্ডসেটটা, যে তার সমাজ তাকে যেভাবে ভাবতে শেখায়, সেই জায়গা থেকে কিন্তু সে কথাটা উচ্চারণ করেছে যে আমাদের আক্রান্ত বোধ করছে এবং সে বলছে যে আমাদের দায় দায়িত্ব নেবে না, মানে তার খুবই ভালনারেবল ফিল করছে সে। অন্যদিকে দেখেন যে যারা বাদল রায়ের কথাটি, যেটা আপনাদের রিপোর্টার বললেন, বাফুফের, উনি সরাসরি বললেন, মানে উনি অবশ্যই একটু ব্রড করে বলেছেন যে স্কেপটা অনেক বড়, এনিওয়ে, তো সেখানে উনি বলেছেন যে এই সব খেলোয়াড়রা যারা আন্ডার 14 আন্ডার 16 খেলছে এবং খুব সুনামের সঙ্গেই খেলছে, ভালোভাবে খেলছে, তাদেরকে নিয়ে গভর্নমেন্টের কোনো পলিসি নাই এবং সেখানে মেয়েরা আরো মেয়েদের কিছু বিষয় থাকে যেগুলো সত্যিকার ভাবে তাদের বাবা মা ছাড়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো পড়ে, একটু বিপদে আছে। আপনার মনে পড়ে যে আমরা ছোটবেলায় দেখেছি যে প্রমিলা ফুটবল বলে বলা হতো, এখন তবু বলা হয় মেয়েরা। তো এই যে শব্দ চয়ন থেকে শুরু করে তার সঙ্গে যে সমাজের আচরণ, একজন শিক্ষক থেকে শুরু করে পিতামাতা, সমাজ, বাফুফে, প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে তাদেরকে আমরা সম্মানিত করব। মেয়েটি নিশ্চয়ই খুব উত্তেজিত ছিল এই ঘোষণায় এবং সে কিন্তু তাদের টিচার বলেছে 16 তারিখে স্কুলের খেলা খেলতে হবে, সে বলেছে যে আমি 16 তারিখে আমাদেরকে ঢাকায় যেতে হবে। তো এটা কিন্তু এই কাজটি কিন্তু বাফুফেরই করা উচিত ছিল, কনভে করা উচিত ছিল বাফুফের। সে কলসিন্দুর স্কুলটিতে বাফুফের কর্তৃপক্ষের উচিত ছিল বলা যে এই মেয়েদেরকে ঢাকায় আসতে হবে, প্রধানমন্ত্রী সম্বর্ধনা দেবেন। বা যদি আমরা ওই শিক্ষক জুবেদ আলীর আচরণ বিশ্লেষণ করি, বলছি যে প্রথমে হচ্ছে বাফুফেকে কিন্তু কর্তৃপক্ষকে প্রথমে দায়িত্ব নিতে হবে যে এই মেয়েগুলোর বিষয়ে কর্তৃপক্ষ হ্যান্ডেল করবে, কারণ তারা বাংলাদেশের সোনার মেয়ে। ফুটবল যখন খেলছে সোনার ছেলে বলছেন, ক্রিকেট যখন খেলছে সোনার ছেলে বলছেন, এরাও তো সোনার মেয়ে, কিন্তু তাদের ফুটবলারদের সোনার ছেলে বলার সুযোগ এখন পর্যন্ত হয়নি, আবার হয়তো হবে। কিন্তু আপনি সালাউদ্দিন যখন ফুটবল খেলতেন তখন এরা সোনার ফুটবলার ছিল। এখন এটাকে আপনি আস্তে আস্তে ক্ষয়ে গেছে, এর মানে তো এই না যে তারা সোনার না, কিন্তু সেখানে বাফুফে কর্তৃপক্ষ সেটা তাদেরকে কনভে করেনি। দ্বিতীয়ত শিক্ষকটি যেটি করলেন সেটি কিন্তু ওই যেই জায়গাটিতে সে সব থেকে নাজুক অবস্থা বোধ করে সেই জায়গাটিতে আঘাত করেছেন। এরপরে দেখেন মেয়েটা কতখানি ভীতু এবং সে উচ্চারণ করছে যে দেখেন স্যারের যেন চাকরিটি না যায়। এটি খুব ভালো, এটি ভালো কি মন্দ আমি সেটি বলবো না, এটির মধ্যে অনেক জিনিস ফুটে উঠছে। এটি একেবারে পুরুষতান্ত্রিক সমাজে তাকে যে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে হবে সেটি ফুটে উঠেছে। এবং আরেকটি বিষয় কিন্তু বাদল রায় যেটি বলেছেন যে এই মেয়েদের ভবিষ্যৎকে, আমার তো মনে হচ্ছে ওনারা এক ধরনের ঈর্ষান্বিত, কারণ আমাদের যে ফুটবল টিম যেটা রয়েছে কিন্তু মেয়েরা অনেক ভালো করছে, ওনারা এক ধরনের ঈর্ষান্বিত কিনা সেই প্রশ্নটিও কিন্তু ওনাকে কাছে পেলে হয়তো করা যেত। এই জায়গাটি আমার মনে হয় আমাদের সবার দেখা উচিত যে মেয়েরা যেভাবে সমাজ দেখে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যারা মেয়েদেরকে এগিয়ে নিতে চান, তিনি প্রধানমন্ত্রী হন, বিরোধী দলের নেত্রী হন, তাকে সেই কমিটমেন্টটা শো করতে হবে। আশা করি যে সহকর্মীরা এটি ফলোআপের তালিকাতে রাখবে এবং যে ধরনের হুমকির মধ্যে দিয়ে মেয়েগুলো গিয়েছে সেই হুমকির বাইরে তারা নিরাপদে খেলতে পারবে, থাকতে পারবে। খন্দকার ইব্রাহিম খালেদ, এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং, এই তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়বার কারণে
কি ধরনের সুবিধা এবং ঝুঁকির আওতামুক্ত হলাম আমরা? এটি একটি ঘোষণা তাদের, এই জন্যই আমরা সদস্য অনেক আগে হয়েছি। মূল কারণ হলো কতগুলো আইন এবং ইনস্টিটিউশন আমরা ডেভেলপ করতে পেরেছি। মানি লন্ডারিং রোধ করার জন্য এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট বেশ কয়েক বছর আগেই আমরা করেছি, এবং এই অঞ্চলের মধ্যে সবার চাইতে আগে, ভারতেরও আগে আমরা এই আইনটি পাশ করেছি। এটা হলো আইনগত কাভারের দিক থেকে। আর ইনস্টিটিউশনের দিক থেকে মানি লন্ডারিং রোধ করার জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স রয়েছে আমাদের, যা নিয়মিতভাবে বৈঠক করে এবং কাজ করে। বাংলাদেশ ব্যাংকে একটা ইউনিট রয়েছে যেটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটাও একটা নতুন ইনস্টিটিউশন যা মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য ভালোভাবে কাজ করতে পারে। আরেকটি বড় ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় যে ইন্টেলিজেন্স রয়েছে, এনএসআই বলি বা সিআইডি বলি, এদের আগে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে খুব একটা অভিজ্ঞতা ছিল না, ধারণাও ছিল না। সম্প্রতি তারা এই ব্যাপারে যথেষ্ট উন্নতি সাধন করেছে। তা আমি মনে করি যে আইনগত ভিত্তি এবং কিছু কিছু ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট করা, এই কারণেই তারা আমাদেরকে বলেছে যে আমরা এক ধরনের সক্ষমতা অর্জন করেছি। তো এর অর্থ কিন্তু এই নয় যে আমরা এন্টি মানি লন্ডারিং এর ব্যাপারে যথেষ্ট কিছু অর্জন করেছি, কারণ এই পর্যন্ত বড় কোনো ঘটনা আমরা দেখি না যেখানে বড় রকমের অর্থ পাচারকে ধরে ফেলেছি বা বাধা দিয়েছি, আটকে দিয়েছি, এমন কোনো অর্জন কিন্তু এখন আমরা করিনি। কিন্তু সেই অর্জনগুলি করার পথে যে সক্ষমতাগুলো দরকার ছিল, আইনি ভিত্তিগুলো দরকার ছিল, সেইগুলো আমরা ফুলফিল করেছি। তা আমি মনে করি যে এই কারণে আমাদেরকে, এই সক্ষমতার কারণেই এই স্বীকৃতিটুকু দেওয়া হয়েছে। পরিষ্কার, কিন্তু একটি বিষয় জানবার ইচ্ছা, বিশেষ করে গুলশান অ্যাটাকের পর এবং তার আগে বাংলাদেশ ব্যাংক থেকে যে অর্থ পাচারের ঘটনা ঘটেছে, এরকম বড় দুইটি ঘটনার পরে বাংলাদেশের এই ঝুঁকির আওতায় বাইরে যাওয়া কেমন করে সম্ভব হলো? কোন সূচকে আমরা বিপদ কাটাতে পারলাম? হ্যাঁ, গুলশানের ঘটনায় যদি বলি, গুলশানের অর্থায়নের দিকটা কিন্তু খুব একটা পরিষ্কার নয় এখনো পর্যন্ত, আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু সেখানে এই প্রথমবারের মতন, এর আগে তো জঙ্গিরা মেরে চলে যেত, তাদেরকে আমরা ধরতেও পারতাম না। কিন্তু গুলশানে এটা ঠিক যে অনেক মৃত্যুবরণ করেছেন, কিন্তু জঙ্গিরাও মৃত্যুবরণ করেছে। এই প্রথম তাদের একটা পরাজয় হলো। এবং গুলশানের পরে কল্যাণপুরে এবং সর্বশেষ নারায়ণগঞ্জে যে ঘটনা, সেখানে কিন্তু বড় রকমের বিজয় আমাদের হয়েছে, যে তারা আক্রমণ করার আগেই তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে পরাভূত করা হয়েছে। তো এটা অর্থায়নের দিক ঠিক নয়, কিন্তু জঙ্গিবাদের দিক থেকে যদি বলি, তাহলে জঙ্গি দমনের দিক থেকে একটা খুব বড় রকমের অর্জন। এবং আমাদের পুলিশ বাহিনী, যাদের আগে সেই ধরনের ইমেজ ছিল না, তারা একটা নতুন ইমেজ তারা ডেভেলপ করতে পেরেছে। তা মূলত এই কারণেই সন্ত্রাস দমনের ক্ষেত্রে অর্থায়নের দিকটি যদি এখনো আগেই বলছি, খুব বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারটা এই ক্ষেত্রে প্রভাবিত করেছে কিনা? হ্যাঁ, এটা করেছে এই জন্যে যে এর আগে কোথাও আমরা অপরাধীকে শনাক্ত করতে পারিনি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ঘটনাতে যদিও যে কমিটি গঠন হয়েছে ফরাসউদ্দিন সাহেবের, সেইখানে কতটা কি আছে আমি জানি না, কিন্তু সিআইডি যে অনুসন্ধানটি করেছি সেটি খুব অর্থবহ। তারা 70 জনকে চিহ্নিত করেছে বলে শুনেছি, এবং সেই 70 জনই দেশের বাইরের, ফিলিপিন্সের ছিল, শ্রীলঙ্কার আছে, জাপানের আছে, অর্থাৎ যারা যারা এর মধ্যে সংশ্লিষ্ট ছিল এবং যারা সুবিধাভোগী, যাদের মাধ্যমে কাজ হয়েছে, তাদেরকে সিআইডি শনাক্ত করতে পেরেছে। আর বাংলাদেশ ব্যাংকের ভেতরের কয়েকজনের কথা তারা বলেছে যে তাদের সম্পৃক্ততা মেলেনি, কিন্তু
তাদের নেগলিজেন্স যেটাকে বলা যেতে পারে সেটা আলাপ করা যেতে পারে বা চিহ্নিত করা যেতে পারে। তো এই যে খুব পরিষ্কারভাবে তারা কাজটি করেছেন, অর্থাৎ অর্থায়ন কোথায় কোথায় গেল, কারা টাকা নিলেন, কিভাবে নিলেন, এটি যে সিআইডি শনাক্ত করতে পেরেছে, এটি আমার মনে হয় মানি লন্ডারিং এর ক্ষেত্রে ইব্রাহিম খালেদ থাকুন আপনি আমাদের সাথে। ইলিয়াস খান, 2003 সালে প্রথম বাংলাদেশের অর্থায়ন এবং অর্থ পাচার সম্পর্কে এই মূল্যায়নটি করা হয় এবং তখন বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ জানানো হয়নি। 2008 সালে দ্বিতীয় দফায় যখন একই ধরনের মূল্যায়ন করা হয়েছিল তখন বাংলাদেশকে ধূসর বা গ্রে বলে উল্লেখ করা হয়েছিল। এই প্রথমবারের মতো যে দায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হলো। তার মানে এটা উন্নতির সূচকে এক ধাপ এগোনো, এই বিশ্লেষণেই তো আমরা যেতে পারি। নিঃসন্দেহে এটি একটি বড় অর্জনই আমরা বলবো, কারণ সারা বিশ্বব্যাপী মানি লন্ডারিং 41টি দেশের জঙ্গি অর্থায়ন হচ্ছে এবং এটি কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করছে। এই সুযোগে আমি কি ওনাকে একটি প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। যেমন উনি যেটি বললেন যে বাংলাদেশ ব্যাংকে যে টাকা পাচার হয়ে গেছে, উনি বলেছেন যে নেগলিজেন্সি রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যেটা সিআইডি বলেছে। বাট আপনি কি মনে করেন, আপনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে ছিলেন, শুধুই কি নেগলিজেন্সি না সংশ্লিষ্ট আছে বলে আপনি মনে করেন? কারণ আমরা জানি যে বেসিক ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে, শেয়ার বাজারের টাকা লুটপাট করা হয়েছে এবং আপনি এ নিয়ে রিপোর্টও দিয়েছেন, আপনি খুব, এবং এটি ব্যাপক প্রশংসিত হয়েছে, যদিও বলা হয়েছে যে আপনার রিপোর্ট অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? ইব্রাহিম খালেদ। বেসিক ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ঘটনা কোনোভাবেই মেলানো সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা ছিল বাইরের থেকে যান্ত্রিক উপায়ে টেকনিক্যাল ভাবে টাকাটা বের করে নিয়ে যাওয়া, এবং আমি এটা তদন্ত করিনি, সিআইডি তদন্ত করেছে। তারা বলেছেন যে আমি তদন্ত না করলে কি করে বলবো যে কি হয়েছে, সেই জন্যই দুটো তদন্ত হয়েছে, তারপরে ভিত্তি করা যায়। ফরাসুদ্দিন সাহেব কি রিপোর্টে কি লিখেছেন আমি জানি না, কিন্তু সিআইডি রিপোর্ট থেকে জানা যায় যে বাংলাদেশ ব্যাংকের কথা যে বলা হয়েছে তাদের সম্পৃক্ততার কোন রকমের প্রমাণ তারা পাননি, তবে 70 জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তারা সবাই বিদেশি। এইটুকুনি তদন্ত থেকে বের হয়ে এসছে। আর বেসিক ব্যাংকের ব্যাপারটা ভিন্ন, সেটা মানি লন্ডারিং না, সেটা সোজাসুজি ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক থেকে টাকা লুটতরাজ। হ্যাঁ, সেটির জন্য তো ওই ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য যারা পদস্থ লোকজন ছিলেন তাদের সম্পৃক্ততা অবশ্যই রয়েছে। এই ব্যাপারে দুদক যেটুকু করেছে বলে আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের থেকে, যে কিছু কিছু লোকের সম্পৃক্ততা পেয়েছে। এখনো মূল যিনি হোতা অর্থাৎ চেয়ারম্যান ছিলেন যিনি, তার ব্যাপারে কোনো মামলা এখনো রুজু হয়নি। তো সেটি নিয়ে আমরা জানি যে আমাদের সংসদীয় কমিটি খুবই উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটিকে তদন্ত করে প্রকৃত হোতাদেরকে এর মধ্যে আওতাভুক্ত করা হোক। আমি এটার সাথে একমত, তবে ওটার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে মানি লন্ডারিং, আমি এর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। ইলিয়াস খান, আপনার প্রশ্নের জবাব মিলেছে তো? একেবারে পরিষ্কার করেই বলেছেন তিনি যে এটির সাথে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ পাচার, উনি একটি চমৎকার কথা বলেছেন। আসলে আমি আরো এই স্টোরিতে দুই একবার বলেছি যে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী অনেকবার বলেছেন হি শুড বি পানিশড। তিনি বলছেন যে সংসদীয় কমিটিও উষ্মা প্রকাশ করেছে যে এখন পর্যন্ত সেটিও সত্য, বাট দীর্ঘদিন ধরে তার কোনো শাস্তি কিন্তু হয়নি, এখন পর্যন্ত দৃশ্যমান না। এটি কেন, আপনি কি মনে করেন? আসলে তার প্রতি কারো কোনো ব্লেসিং আছে বা কি কারণে হচ্ছে না? একটি কঠিন প্রশ্ন। আসলে আমাদের একটু গোড়ার কথা বলি, আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত এটাকে বাজার অর্থনীতি বলবো না, এটাকে বলা যেতে পারে একদম দুর্বৃত্তায়নের অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। এখানে কিছু কিছু পুঁজিবাদী শক্তি তারা খুব শক্তিশালী হয়েছে এবং সরকারকেও তারা জিম্মি করে ফেলে। তা মনে হয় এই যিনি চেয়ারম্যান ছিলেন তাকে পাহারা দেবার জন্য বেশ শক্তিশালী কিছু লোক দেশে রয়েছেন, যারা সরকারের মধ্যেও থাকতে পারেন বা যেখানেই থাকুন সরকারকে তারা খুব একটা কার্যকর হতে দিচ্ছেন না। এটি একটু কর্কশ শোনা যাচ্ছে, কিন্তু মূল ঘটনা সেখানে।
ইব্রাহিম খালেদ থাকুন আপনি আমাদের সাথে। শাহনাজ বেগম, অর্থ পাচার রোধে বাংলাদেশের অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক থেকে যে অর্থ পাচার হয়েছে সেই প্রসঙ্গটির আলোচনায় এসেছে। আমরা যদি আজকের অর্জন ধরেই কথা বলতে চাই এবং যদি আজকে ঝুঁকির তালিকায় বাংলাদেশের নাম থাকতো তাহলে আমাদের ব্যবসায়ীরা বিদেশি লেনদেনের জন্য যে এলসি লেটার অফ ক্রেডিট তাতে হচ্ছে অনেক বেশি টাকা দিয়ে খরচ বেড়ে যেত তাদের এই আমদানি রপ্তানি বাণিজ্যের উপর। আজকে সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে এবং এই অর্জন অনেকটাই প্রশ্ন উঠছে এই অর্জনের সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের প্রসঙ্গে এবং অন্যান্য যেটিকে বলছেন ইব্রাহিম খালেদ যে দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের এখানে। আমরা তো বাংলাদেশ ব্যাংকের অর্থ আসলে ফেরত আনতে পারলাম না। আসলে প্রথমেই বলি যে এটা আসলে কোনো অর্জন কিন্তু না, এটা হচ্ছে কমপ্লায়েন্স। গার্মেন্টসে যেমন আপনার কিছু পেতে হলে কিছু করতে হয়, আমরা যেই জায়গাটিতে ছিলাম সেখান থেকে আমার সরকার এই যে জঙ্গি অর্থায়ন হতে পারে কিংবা হবে এই আশঙ্কার জায়গাটি যেটি ছিল সেটা রোধ করবার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন আইনি কাঠামোগত না স্বীকৃতি না, এটাকে তারা গ্রহণ করেছে। স্বীকৃতি বলাটাকে ওইভাবে যাবে না, গ্রহণ করেছে, এটাকে তারা গ্রহণ করেছে, কগনিজেন্সে নিয়েছে যে হ্যাঁ সরকার আইনি কাঠামোগুলো এবং ইনস্টিটিউশন যেগুলো তৈরি করার সেই কাজটি ফ্রেম করার ওই কাজটি সরকার করেছে। কিন্তু আপনি যেটি বলছেন যে ঝুঁকি চলে গেল কিংবা আমরা অর্জন করেছি সেটি কিন্তু এখনো প্রশ্ন সাপেক্ষ। ইব্রাহিম খালেদ সাহেব তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন 3-4টি প্রসঙ্গ, সেটি হচ্ছে আপনি হলমার্কের কথা জানেন, আপনি বাংলাদেশ ব্যাংকের কথা জানেন, আপনি বেসিক ব্যাংকের ঘটনাটি, এগুলো সবকিছুই আমাদের সকলের জানা। সেই জানার জায়গাটি থেকে আমরা কি আসলে আমরা যে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটি যেটি ডক্টর ফরাসউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে হয়েছে এই রিপোর্টটি আমরা এখনো পাবলিশ করিনি। এখনো পর্যন্ত 2 দফায় আমাদের এটার তারিখ পরিবর্তন করা হয়েছে। সুতরাং অর্জনের জায়গাটিকে দেখতে হলে অর্জনকেও আবার তুল্যে মূল্যে বিচার করতে হবে, এটি অর্জন কিংবা এটি কি। এখন আমরা যেগুলো করেছি সেই কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কিন্তু একই সঙ্গে জনতার যে অধিকার, তার যে অর্থ লোপাট করা হয়েছে সেই লোপাটের অর্থ কোথায় কিভাবে গেছে সেটি জনগণ জানতে চায় এবং সেই জানানোর দায়িত্বটিতে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই জানাতে হবে। পরিষ্কার। আমি একটি লাইন পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 2014 সালে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে মুক্তি, কোট আনকোট মুক্তি শব্দটিতে ব্যবহার করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। এই যে আমরা বলছি ঝুঁকি মুক্ত হওয়া, এই ঝুঁকি থেকে বাংলাদেশকে আসলেই মুক্তি হলো ইব্রাহিম খালেদ? ছোট করে আপনার মন্তব্য নেব। না, আসলে এটা ঝুঁকি মুক্ত হওয়া কিন্তু নয়। ঝুঁকির জন্য ঝুঁকি মুক্ত হতে হলে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন আন্তর্জাতিকভাবে বলা হয়েছিল সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি, অর্থাৎ কমপ্লায়েন্সটা হয়েছে, এটা একটু আগে বলা হলো, এইটুকুনি। ফলে হচ্ছে যে ব্যবস্থাগুলো আমরা নিয়েছি, বাংলাদেশ নয় সব দেশে যে ব্যবস্থাগুলো আমরা নিয়েছি সেগুলো আগামী দিনে কার্যকর হওয়ার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী অবস্থান। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী 2 দফায় বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটিকে জনতার সম্মুখে প্রচার করবার অঙ্গীকার করলেন এবং এখনো আমরা জানছি না, এটা নিয়ে আপনি কি অস্বস্তি বোধ করেন কিনা? আমার মন্তব্য করা তো মুশকিল, এটা অর্থমন্ত্রী নিজেই বলতে পারবেন যে কেন দুবার করে বলে দুবার করে রাখলেন না। তবে সাধারণভাবে নাগরিক হিসেবে আমরা তাকে যেভাবে অবজার্ভ করি তিনি প্রায় এক একটা বলেন এবং তারপরে তার থেকে সরে যান, এটা তার এক ধরনের বার্ধক্যের চরিত্র হিসেবে দাঁড়িয়েছে। তাই হয়তো তিনি ভুলে যান অথবা যেটা বলেন সেটা করতে পারেন না, এই ধরনের ব্যাপারটা আমরা বেশ কিছুদিন যেমন লক্ষ্য করছি তার মধ্যে। ইব্রাহিম খালেদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অনেক তথ্য ভাগ করবার জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা সাথে আছেন। বিরতির পর আবার ফিরছে আলোচনায়। ধন্যবাদ সাথে থাকবার জন্য। ৭১ জার্নাল দেখছেন, আমাদের সাথে আছেন সাংবাদিক ইলিয়াস খান, শাহনাজ বেগম এবং মধ্যরাতে ওয়েব পোর্টালগুলোর সবশেষ শিরোনাম। প্রথম আলো, ভোগান্তি নিয়েই ঘরমুখো
মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের সীমাহীন দুর্ভোগ, বাস এবং বিশেষ করে সড়ক পথে এবারের দুর্ভোগের চিত্র, নৌপথেও ফেরি চলাচলে নানানভাবে বিঘ্ন ঘটছে। তবে রেল এই দফায় হয়তো কিছুটা দুর্ভোগ কমানোর খবর নিয়ে যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা কথা বলবো ভোগান্তি নিয়ে মানুষের, সারা দেশের খবর জানবার চেষ্টা করব। পথে পথে কোথায় মানুষ আটকে আছেন সেই খবরও আমরা জানবো। কলসিন্দুরের হুমকিদাতা শিক্ষক সাময়িক বরখাস্ত, এই প্রসঙ্গেই কথা বলছিলাম আমরা। কলসিন্দুরের ফুটবলার মেয়েদের জুতা পেটা করার হুমকিদাতা সেই শিক্ষক জুবেদ তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিআর ডিএনএ টেস্ট চান মন্ত্রী মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এই দাবি। লাখ টাকার ছাগলের মার্কেট, কোরবানির পশুর হাট সম্পর্কে খবর আছে প্রথম আলোর এই মুহূর্তের শিরোনামে। চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষকের পা বাঁধা লাশ উদ্ধার, যাত্রীর চাপে বগি সামান্য কাত। ট্রেনের খবর যেটি বলছিলাম যে তুলনামূলকভাবে ট্রেন যাত্রাটাই এই দফায় হয়তো কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বাংলা ট্রিবিউন, বিদেশি কূটনীতিকরা অপরাধে জড়িয়ে পড়ছেন শীর্ষে পাকিস্তান। বাংলা ট্রিবিউনের এই মুহূর্তের প্রধান শিরোনাম এটি। এবং একই সাথে আজ আইনমন্ত্রী আরও একটি বিষয়ে সকলের কাছে গুরুত্ব চেয়েছেন এবং সকলের নজর দেবার অনুরোধ করেছেন। যুদ্ধাপরাধীদের সন্তানেরা নানান ধরনের অপরাধ এবং ষড়যন্ত্র করছে বলেও তিনি জানিয়েছেন এবং এই বিষয়ে আইন করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে, এবং যে সকল শিশুর এই ছবি নির্বাচন করা হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 1 লাখ টাকা করে পুরস্কারও দেওয়া হয়েছে। 2367 গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার নির্দেশ। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যে নানান ধরনের জটিলতা জালিয়াতি চলছে তার প্রেক্ষিতে আদালতের এই নির্দেশনা। মিতু হত্যা 3 মাসেও স্বজনদের সঙ্গে যোগাযোগ করেনি পুলিশ। এর মধ্যে এসপি বাবুল আক্তার চাকরি থেকে অব্যাহতি পেয়েছে। লন্ডনে প্রভাবশালীদের তালিকায় টিউলিপ সিদ্দিক, বাবার নিরাপত্তা দাবি তসলিমার, এই কথাই বলছিলাম আমরা আলোচনায়। জঙ্গি অর্থায়নের ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশ বাদ, বেপরোয়া পশুর হাটের ইজারাদাররা, জিয়া অবৈধ দখলদার রাষ্ট্রপতি, তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করতে খালেদার আবেদন মঞ্জুর করা হয়েছে। আমাদের হাতে আছে জনকণ্ঠ, ঝুঁকিমুক্ত দেশ জঙ্গি অর্থায়নে প্রতিরোধে সাফল্য হিসেবে দেখছে জনকণ্ঠ। নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। জানিয়েছেন এর মধ্যে 70% মানুষকে স্বাক্ষর করা সম্ভব হয়েছে এবং সকলের সহায়তা পেলে শিগগিরই হয়তো এটি 100% উন্নীত করা যাবে। স্মার্ট কার্ডে মিলবে সব সেবা। জিয়া আর্মি রুলস ভঙ্গকারী অবৈধ দখলদার রাষ্ট্রপতি, পুলিশের আচরণ রহস্যময়, বাবুলের বিস্ময়কর। মিতু হত্যাকাণ্ডের ফলো আপ, জাল নোট চক্রের 5 সদস্য গ্রেফতার, কোটি টাকা উদ্ধার। পথে পথে দুর্ভোগ, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে, ভোগান্তি নিয়ে এই শিরোনাম। ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পর্যবেক্ষণ চলছে। সুযোগ থাকলে এই খবর নিয়েও আমরা কথা বলতে চাই 71 জার্নালের আলোচনার টেবিলে। বাসের জন্য টার্মিনালে ঘন্টার পর ঘন্টা, ঈদ যাত্রার শুরুতেই যে দুর্ভোগের চিত্র তা নিয়ে bdnews24.com এর এই মুহূর্তের প্রধান শিরোনাম এবং নিচে আছে কলসিন্দুরের তাসনিমার বাবাকে মারধরের খবর। জিএসসি পরীক্ষা বাতিল নয় কেন, হাইকোর্ট এবার রুল জারি করেছে। দৌলতদিয়ার 4 ঘাটি সচল, যানজটের ভোগান্তিতে ঈদযাত্রা শুরু। জিয়ার ফরমান উপড়ে ফেলা সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল। সুযোগ থাকলে এই খবর নিয়েও কথা বলতে চাই। রাজনীতি বরাবরই আমাদের আলোচনার বিষয়। বিবিসি বাংলা, আলেপ্পোকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রশ্ন। মার্কিন নির্বাচন একেবারে ঘরের কাছে এবং আলেপ্পো নিয়ে এই প্রশ্ন করবার পর পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ার কারণে আবারও আলোচনায় আছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। বর্ণবাদী ইঙ্গিতের জন্য এয়ার চায়নার ক্ষমা প্রার্থনা। অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে পশু জবাই নিয়ে প্রশ্ন ও বিতর্ক। 18 বছরের কম শিশু যারা, তাদের কওমি মাদ্রাসার বিশেষ করে ছাত্রদের ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে সরকারের তরফ থেকে। যুদ্ধাপরাধের বিচার প্রত্যাশা কি পূরণ হয়েছে? আরেকটি প্রতিবেদন এই মুহূর্তের বিবিসি বাংলার। প্রত্যাশা পূরণের এই আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা ফিরতে চাই আলোচনার টেবিলে এই প্রশ্নটি নিয়েই। ইলিয়াস খান, যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যাশা কি আসলে পূরণ হয়েছে বলে মনে করেন? না, আরো তো অনেক যারা আছে, অনেকে তো বিচার হয়নি এখনো। নিশ্চয়ই যারা
যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের দ্বারা, তারা নিশ্চয়ই এখনো প্রত্যাশা করছেন। অনেকে এখনো তো জেলেও আছেন এবং অনেকের নামে মামলাও হয়েছে, বিচারাধীন আছে। কিন্তু শীর্ষ যে যুদ্ধাপরাধী যাদেরকে নেতৃত্বের পর্যায়ে তাদের ফাঁসি কার্যকরের যে খবর এখন পর্যন্ত, এবং গোলাম আজমের মৃত্যু হয়েছে জেলখানায়, দেলোয়ার হোসেন সাঈদী আমৃত্যু কারাদণ্ড নিয়ে আছেন জেলখানায়, সব মিলিয়ে একটা অগ্রগতির জায়গায় এসেছে কিনা? নিঃসন্দেহে। কারণ প্রথমে হচ্ছে গিয়ে এই ট্রাইব্যুনালটা তৈরি করা থেকে শুরু করে বিচার প্রক্রিয়া পর্যন্ত আমরা দেখেছি যারা প্রসিকিউটর, যারা এর সঙ্গে আছেন, যারা সাক্ষী দিচ্ছেন, তারা কিরকম একটা ভোগান্তির ভেতর দিয়ে, কত অনিশ্চয়তার ভেতর দিয়ে এবং লাগাতারভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্ন করবার জন্য প্রত্যেকটা ফোরাম থেকে, সে যে কোনো ফোরামেরই হোক না কেন, পেশাজীবী ফোরাম থেকে শুরু করে একেবারে মদতপুষ্টরা কিভাবে প্রশ্ন উত্থাপন করেছে এটা সকলেই জানেন। সেই জায়গাগুলোকে পার হয়ে 6 জন শীর্ষ অপরাধীর মানে বিচারের রায় কার্যকর করা, এটি বাংলাদেশের মতো দেশে। এবং আপনি দেখেন গত পরশু রাতেও আপনার পাকিস্তানের রেডিও মীর কাসেমের মতো একজন যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে একটা বক্তব্য দিয়ে বসেছে তাদের পার্লামেন্ট থেকে। সুতরাং এই যে দেশি বিদেশি সকল রকমের চাপ, এবং এর জন্য বান কি মুন থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে অংশ নিয়েছেন, সেই চাপকে একেবারেই উপরে সামনে এগিয়ে আসা, সেটি দীর্ঘ প্রক্রিয়া হলেও বাংলাদেশ সরকার এবং যারা এই সরকারকে সমর্থন করে এ পর্যন্ত নিয়ে এসেছে সেই কাজটি সুচারুভাবে সম্পন্ন করেছেন। সুতরাং এটি একটি অনেক বড় অর্জন, যেই অর্জনের জন্য 2008 সালে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, যেই ম্যানিফেস্টোতে লেখা ছিল এদের বিচার হবে, এবং সেটি হয়েছে। সুতরাং বাকিগুলোও ক্রমান্বয়ে হবে। পাকিস্তানের সম্পর্ক, একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশের প্রতি যে ধরনের সৌজন্যমূলক আচরণ করবার কথা, পাকিস্তান অনেকটাই তার বিধিনিষেধের বাইরে বেরিয়ে এসেছে এবং সৌজন্যের বাইরে আচরণ করছে। পাকিস্তান তো প্রতিবাদ করবেই, কারণ 71-এ মুক্তিযুদ্ধের সময় এরা পাকিস্তানের পক্ষে ছিল। তা আমার পক্ষের লোকেরা যখন কোনো বিপদে পড়বে আমি তাকে সাপোর্ট করবো, এটি খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু তখন একটা যুদ্ধ অবস্থা ছিল, এখন তো হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্র, একই অঞ্চলের পারস্পরিক। তুরস্কও তো করেছে, তাই না? এটা যে দেশের দৃষ্টিভঙ্গি যেরকম, যেমন পাকিস্তান মনে করেছে যে এরা 71-এ আমাদের জন্য এত স্যাক্রিফাইস করেছে, আমাদেরকে বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেই চেষ্টা যারা করেছে, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে, সেই মানুষটি যখন ফাঁসি হবে তারা তো প্রতিবাদ করবে। এটা খুব স্বাভাবিক ঘটনা আমি মনে করি। না, এটি আসলে স্বাভাবিক ঘটনা না। এই জন্য না, কারণ তাদের যে অবস্থান, তাদের যে বিষয়গুলো, সেগুলো মীর কাসেম বাংলাদেশের নাগরিক, এবং আপনি তারা যে 195 জন যুদ্ধ অপরাধী যারা পাকিস্তানি, তাদেরকে নিয়ে চিন্তিত। তাদের বিষয়গুলো যখন না আসে, যখন আমার দেশে আমার বিচার প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়াতে যদি কেউ নাক গলায় সেটা শিষ্টাচার বহির্ভূত, একেবারে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাকে কোনোভাবেই আপনি জায়েজ করতে পারবেন না, যেটা আপনি বলতে পারেন এটা স্বাভাবিক, তাদের আচরণটা স্বাভাবিক এই কারণে যে তাদের যে সক্ষতা, তাদের যে এটার মাধ্যমে প্রমাণ হয় যে এই লোকগুলা তাদের লোক, এই লোকগুলা তাদের লোক। এবং ইসলামিক ব্রাদারহুড, যেটা আপনি তুরস্কের কথা বললেন, তুরস্কে যে ইসলামিক ব্রাদারহুড আর পাকিস্তানের জামাত ইসলামের মধ্যে তো কোনো পার্থক্য নেই ভাবাদর্শের দিক থেকে, এবং বাংলাদেশের জামাত ইসলামের মধ্যেও কোনো পার্থক্য নেই। সুতরাং এই যে যোগসূত্রগুলা, এই যোগসূত্র তো একসঙ্গে রয়েছে। আপনি যদি এখানে টান দেন, এই সুতায় টান পড়লেই বাকি 3টা সুতায় টান পড়বে। আরেকটি বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের মানুষের ইমোশন আছে, যে তারা যুদ্ধ অপরাধী, তাদের বিচার চায়। ইমোশন নাই, তাদের ইমোশন তো অন্যরকম, তাই না? সুতরাং তারা পার্লামেন্টে বলতে পারে। ফলে এই পর্যায়ে এসে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তাহলে আসলে বাংলাদেশের দিক থেকে হারানোর কিছু আছে কিনা? না, কূটনৈতিক সম্পর্ক কেন ছিন্ন করবে? ধরুন আমরা স্নায়ু যুদ্ধের সময় দেখেছি রাশিয়া আমেরিকা অনেক কিছু যুদ্ধ বেঁধে যায়, কিন্তু সম্পর্ক তো ছিন্ন হয়নি, তাই না? কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কিছু নেই। হয়তো দেখবো যে কিছুদিন পর সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। ভারত পাকিস্তান প্রায় যুদ্ধ অবস্থা থাকে প্রায়, কিন্তু কূটনৈতিক সম্পর্ক তো ছিন্ন হয় না, তাই না? কূটনৈতিক সময় ছিন্ন যারা অতি উৎসাহী তারা বলতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। না, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার জায়গায় তো সম্পর্ক এখনো যায়নি, কারণ আমরা অনেক ফোরামে একসঙ্গে আছি, অনেক ফোরামে, এবং আপনার সঙ্গে আমার যতই দ্বন্দ্ব থাকুক না কেন, আমরা যখন এক টেবিলে বসবো, কথা বলবো, সেই কাজগুলো তো একই সঙ্গে হবে। সুতরাং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য বাংলাদেশ সরকার যে প্রতিবাদগুলো করছে এবং করে যাচ্ছে, এবং এর বাইরে জনগণ, বিশেষ করে মানে গণজাগরণ মঞ্চ রাজপথে দেখে যেটা করছে, তার ইমোশনকে বোঝাচ্ছে এই দেশের মানুষের মাটির, এই যুগপৎ কাজটি হচ্ছে যথার্থ।
বাংলাদেশের মানুষের দুর্ভোগ প্রসঙ্গে এই কথা বলতে চাই। ইলিয়াস খান, প্রতিবার এই উৎসবে মানুষের পথে ঘাটের দুর্ভোগ কমানোই যাচ্ছে না। আপনিও নিশ্চয়ই বাড়ি ফিরবেন বা বাড়ি যান, বাড়ি যাওয়ার অভিজ্ঞতা আছে। এই দুর্ভোগের এই চিত্র থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারছি না? আমরা চাই না? এটা মূল কারণ হচ্ছে ডিসিপ্লিনের অভাব, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি যেটা বললেন যে আমি দীর্ঘদিন বাড়িতে এই দুর্ভোগ পোহাই গেছি, লঞ্চে এবং বাসে আমরা দুভাবেই আমাদের এলাকায় যাওয়া যায়, সবসময় দুর্ভোগ পোহাইছি আমরা। তো এটি আসলে ডিসিপ্লিন আনতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের সময় আসলে বাংলাদেশে যারা, বিশেষ করে যারা ঢাকায় জব করেন, স্বল্প আয়ের মানুষ যারা, এদের অধিকাংশই কিন্তু আত্মীয় স্বজন গ্রামে থাকেন, বাবা মা থেকে শুরু করে সবাই। সুতরাং তাদের ঈদে যেতেই হয়, যেমন 2 ঈদেই কিন্তু তারা যায়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা 2 সময় যায়। এত মানুষের চাপ পড়ে ইচ্ছে করলে অনেক সময় কিন্তু এটি নিয়ন্ত্রণ করা খুব টাফ হয়ে যায়। তারপরে ধরুন নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে, চাঁদাবাজি রয়েছে, রাস্তাঘাটে পুলিশের ডিস্টার্ব রয়েছে। একেবারে রাস্তাঘাটের সরেজমিন খবর আমরা জানবো, আমাদের সহকর্মীরা আছেন এই মধ্যরাতেও রাজপথে খবরের জন্য। তবে একটা বিরতির পর ফিরতে চাই, থাকুন একাত্তর চ্যানেলে। ঢাকা পাটুরিয়া মহাসড়কে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। পথে ঘাটের খবর, ঘরমুখো মানুষের খবর জানবো মনিরুল ইসলাম মিহিরের কাছে। স্বাগত আবার একাত্তর জানালে। আমাদের সাথে আছেন শাহনাজ বেগম, ইলিয়াস খান। মনিরুল ইসলাম, সবশেষ কি অবস্থা? আপনার পেছনে গাড়ি চলতে দেখছি, তার মানে যানজট এই মুহূর্তে হয়তো নেই, তেমন খবর কি দিতে পারেন? আমি শুনতে পাইনি, আপনি যদি আরেকবার বলতেন। আপনার পেছনে তো গাড়ি চলতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে রাস্তার কি অবস্থা? হ্যাঁ, যানবাহন চলছে। আসলে ঘাট তো 24 ঘন্টায় চলে এখানে। রাতের বেলা এখনো নৈশ যে কোচগুলি রয়েছে সেই কোচগুলি আসছে ঘাট এলাকায়। আর দিনভরই তো যানবাহনের একটা চাপ ছিল। আপনি জানেন আজকে তো ছুটি, কালকে থেকে ছুটি হয়ে যাবে, যার কারণে যানবাহনের চাপও বেড়েছে। আর এই মুহূর্তে পাটুরিয়া ফেরি ঘাটে ছোট গাড়ি, যেগুলি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, এই গাড়ির চাপটা সবচেয়ে বেশি। এটা নৈশ কোচ যেগুলি সেগুলিও আসছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ঘাট কর্তৃপক্ষের সাথে। তারা যেমন বলছেন যে এখনো ঘাটে 200-র উপরে যানবাহন আছে পারাপারের অপেক্ষায়, আর সেগুলি পারাপারও হচ্ছে। এই যে 200-র উপরে যানবাহন আছে, আমরা যদি 200তম যানবাহনটিকে পার করতে চাই ফেরি দিয়ে, তাহলে কত সময় লাগতে পারে? সেক্ষেত্রে ফেরি যদি সচল থাকে, ফেরিগুলি এক একটি ফেরিতে আপনি জানেন যে 25 থেকে 30টি যানবাহন পার করা যায়। সেক্ষেত্রে পাটুরিয়া প্রান্তে যে 3টি ঘাট রয়েছে, 3টি ঘাটও সচল রয়েছে। আর ফেরির সংখ্যা এখন চলাচল করছে 15টি ফেরি। এখানে মোট ঈদ উপলক্ষে 19টি ফেরি সচল থাকার কথা রয়েছে, কিন্তু আসলে এখন রয়েছে 15টি। এই ক্ষেত্রে আপনি যেমনটি বলছেন যে 200 গাড়ি পারাপার করতে কর্তৃপক্ষ যেমনটি বলছেন, আসলে তাদের 1.5 থেকে 2 ঘন্টায় লাগবে। কিন্তু যে হারে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে, ঠিক একই হারে আবার যানবাহন আসছেও ঘাটে। সেক্ষেত্রে আপনার যানবাহনের লাইন কিন্তু থেকেই যাচ্ছে। ফলে প্রতিটি গাড়িকেই গড়ে হয়তো 2-2.5 ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে ফেরিতে উঠবার জন্য। হ্যাঁ, রূপা, আপনি ঠিকই বলছেন। 2 থেকে 2.5 ঘন্টা, কোনো ক্ষেত্রে 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে। আর যখন ঘাট অচল হয়ে পড়ে তখন আরো বেশি সময় অপেক্ষা করতে হয়। আমি দেখেছি যে 8 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করতে হয়েছে, যেটা গত পরশু দিনে এরাতেও ছিল। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আজ সারাদিনই ছিলাম ঘাট এলাকায় এবং সংযুক্ত ছিলাম। আমরা দর্শকদেরকে দেখিয়েছিও সেখানে যাত্রীদের যে দুর্ভোগ ছিল। তো তখন আমি দেখেছি যে তার আগের দিন গত রাতে যে যানবাহনগুলি ছিল সেগুলি সকাল 9টায়ও দেখলাম যে পার হচ্ছে। তার মানে রাত 2টায় যে যানবাহন আসছে সেটি যদি সকাল 9টায় পার হয়, সেক্ষেত্রে তার 7 ঘন্টা থেকে 8 ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়েছিল পাটুরিয়া ঘাটে। মনিরুল ইসলাম, দুটি বিষয়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, দুটি বিষয়। একটি হচ্ছে যে মেলা দিন ধরে আপনি ওই এলাকায় খবর সংগ্রহ করেন, আর আমরা একেবারে জন্ম থেকেই শুনছি যে ঈদ উৎসব মানেই হচ্ছে পাটুরিয়া ঘাটের যানজট। কেন? আসলে তখন যানবাহনের চাপ বাড়ে। আর এবারের অবস্থাটা যেমন বৈরী আবহাওয়া, পদ্মায় এখনো প্রবল স্রোত রয়েছে। আপনি জানেন যে
পাটুরিয়া এবং দৌলতদিয়া, এই যে দুই প্রান্তে ফেরিঘাট অচল হয়ে গিয়েছিল। আর দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে 2টি ঘাট একেবারেই নদীতে ভেঙে বিলীন ছিল, যার কারণে মাত্র 2টি ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছিল। ঘাট সমস্যার কারণে এবারের অবস্থাটা এমন খারাপ হয়েছিল। আর কয়েক ঘন্টা পরেই সকাল এবং ছুটি শুরু হচ্ছে। যারা ওই পথে যাতায়াত করবেন, সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? আসলে মানে আমার পরামর্শ, কর্তৃপক্ষ বলছেন যে তারা মিডিয়ার মাধ্যমে, আমাদের আসলে মিডিয়াগুলি খুব সোচ্চার, কর্তৃপক্ষ এখানে ঘাটে যারা আছেন তারা বলছেন যে মিডিয়ার মাধ্যমে তারা যদি দেখে যে ঘাটের অবস্থা ভালো, এখানে যানবাহন অনায়াসে পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা যেন এ পথ দিয়ে আসে। এছাড়া তাদেরকে বিকল্প পথ ব্যবহার করার জন্য বলছেন। এবং আমারও পরামর্শ থাকবে তেমনটি যে নদী পথ না হয়ে বিকল্প পথ সড়ক পথে যদি যাওয়া যায়, সেক্ষেত্রে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে যাওয়া। আপনার এই পরামর্শ যারা মানছেন তারা আবার সেখানে চরম যানজটের মুখোমুখি। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইলিয়াস খান, ঈদ আসলে যানবাহনের চাপ বাড়বে, কিন্তু কোন ধরনের ব্যবস্থাপনা, যেটি বিরতির আগে আপনি বলছিলেন, আগাম প্রস্তুতির কোন খবর? কারণ আছে, প্রতি বছর তো মানুষও বাড়ছে, যে কারণে কোনোভাবে যে ব্যাপক প্রেসার পড়ে। যেমন উনি যেটা বললেন যে 25 থেকে 30টি যান একটি ফেরিতে এক দফায় পার হতে পারে। এখানে ধরুন গাড়ি যাচ্ছে হাজার হাজার, ধরুন একটি ফেরিতে 25টি হয়, আমি জানি না কয়টা ফেরি আছে, 15টি ফেরির কথা। 15টি ফেরি হলো যে সংখ্যা, সেটি যানজট হওয়া একদম। কিন্তু আমরা তো জানি যে বছরের এই সময় শাহনাজ বেগম ঈদ আসবে এবং ঈদকে ঘিরে এই যানবাহনের চাপ বাড়বেই। ফলে আমরা মানে কোনোভাবেই কি প্রস্তুত হতে পারি না? বিশেষ করে ঘাট বন্ধ থাকার যে খবর আমরা শুনলাম, সেই ঘাটগুলো সচল করবার একটা প্রক্রিয়া আগে থেকে নেওয়া যায় কিনা? এবার যেটি হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আপনি ঘাট তো মানে পন্টুন যেখানে বসায়, সেই মাটিটা শক্ত হতে হবে। এবার হচ্ছে পদ্মা যে প্রমত্তা রূপ লাভ করেছে অনেক বছর পর, এবং নিচ থেকে মাটিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং পন্টুনটা আপনি চাইলেও বসাতে জায়গা মতো রাখা যায়। ফেরি কিন্তু আছে, আর তীব্র স্রোত, এত স্রোত ছিল এবার। মানে আমার বাড়ি যেহেতু ফরিদপুর, আমি জানি আর কি, আমাদের ওখান থেকে আমরা এবার একটা মাছও পাইনি। কারণ হচ্ছে স্রোতে, ওরা গ্রামের মানুষ বলে মাছের খাড়ি, জেলেরা বলে, একদম দেখা যাচ্ছে যে ইলিশ মাছ ভেসে চলে যাচ্ছে, কিন্তু জেলেরা জাল ফেলে 1 সেকেন্ডের জন্য ধরতে পারছে না, পড়ে যাচ্ছে, এত তীব্র স্রোত। সুতরাং এই যে মানে ফারাক্কা ছেড়ে দেওয়ার কারণের সঙ্গে আরো অনেকগুলো কারণ আছে। কারণ আমাদের যে নদী শাসনটা ওই সাইডে যেভাবে হয়েছে কিংবা হচ্ছে, সেগুলো ফারাক্কার পানি তো মানে এসেছে অনেক পরে, তার আগে থেকেও এগুলো চলছিল। এখন তো ফারাক্কার পানি অলমোস্ট প্রায় নাই। কিন্তু আপনি ওই বিষয়টা আমি বাদ রেখেই বলছি যে আপনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় নদী ভাঙনের জন্য পৃথিবীর কোথাও এমন পরিকল্পনা নেওয়া যায়নি আমাদের মতো দেশে। বিশেষ করে এটা ডেল্টা, আপনার নরওয়ে, নেদারল্যান্ডস ওরা করেছে কিছু, কিন্তু ওগুলোর মতো আমাদের ক্যাপাসিটি নাই। তার সঙ্গে যেটি যুক্ত হয়েছে, আপনি যেটি ইলিয়াস বলছিলেন, এটি খুবই যথার্থ। যে আপনি খেয়াল করে দেখুন যে কোনো একটি শহরে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে মাত্র 10 দিনের মধ্যে, মাত্র 10 দিনের ভেতরে, এবং এর হচ্ছে যোগাযোগের রাস্তা হচ্ছে মাত্র 3টি। আপনি যদি জানেন মাত্র 3টি। সুতরাং এই বিষয়টাকেও কিন্তু বিবেচনায় রাখতে হবে। সকল ঘরমুখ মানুষের জন্য শুভকামনা জানিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা পথে আছেন, পথে নামবেন, তাদের সকলের জন্য শুভকামনা এবং শুভযাত্রা। এটি জানানোর বাইরে আমাদের আর এই মুহূর্তে কি করবার আছে? যদিও সহকর্মী মনিরুল ইসলাম মিহির কর্তৃপক্ষের বরাত দিয়ে বলছিলেন, আপনারা বাড়ি থেকে বের হওয়ার আগে গণমাধ্যমে একবার চোখ বুলিয়ে নিলে পরে হয়তো তুলনামূলকভাবে নির্বিঘ্ন হতে পারে আপনার যাতায়াত। থাকুন ৭১, খবরের সাথে ভালো থাকুন, নিরাপদে ঘরে ফিরুন।